আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতপাল নেই, আতঙ্ক বাড়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূতত্ত্বের একসাথে তিনটে সত্যি ভৌতিক ঘটনার সাথে। তিনটে ঘটনাই একদম ডিফারেন্ট এবং ভয়ঙ্কর ঘটনা হতে চলেছে। ভৌতিক ও অবাক করা কিছু ঘটনা নিয়ে আমি অয়ন আছি তোমাদের সাথে। তো শুরু হচ্ছে আজকে জমজমার তিনটে ঘটনার সাথে। প্রথম ঘটনাটি আমি কালেক্ট করেছি মানসী চক্রবর্তীর কাছ থেকে। তো যেমনটা লেখা রয়েছে আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। নমস্কার, যেটা বলবো সেটা কিছুদিন আগে ঘটলো আমার সাথে। কিছুদিন আগে একটা অফিসিয়াল কাজে জঙ্গিপুর গিয়েছিলাম। সেখানে স্টেশনের কাছে একটা হোটেলে উঠেছিলাম। হোটেলটা বেশ বড় আর একটু ফাঁকা জায়গা ছিল। বেশ রাত হয়ে যাবার কারণে আর হোটেল না খুঁজে সেখানে উঠে পড়ি। 3rd ফ্লোরে আমার একটা ঘর ছিল। ঘর থেকে বেরিয়ে একটা বড় হল ঘর আর তার একটু দূরে বাথরুমটা ছিল। যাই হোক, রাতের দিকে খেয়ে শুয়ে পড়ি। তবে আমি যে ফ্লোরটায় ছিলাম সেখানে আমি একা গেস্ট ছিলাম। জঙ্গিপুরে ভীষণ ঠান্ডা ছিল, তার কারণে আর রাত না জেগে শুয়ে পড়ি। রাত তখন 2:30টার দিকে বাথরুমে যাওয়ার জন্য উঠি। সত্যি বলতে যেমন ঠান্ডা ছিল তেমন ভয় পাচ্ছিলাম অত বড় হলঘরটা পার করতে হবে জেনে কোনো রকমে বাথরুমে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে আসার সময় দেখছি হলঘরের দেওয়ালে কিছু একটা আবছা দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে দেখছি একটা মেয়ে নিচের দিকে মাথা আর সিলিংয়ের ওপর পা করে সারা হলঘর ঘুরে বেড়াচ্ছে। কিছু সেকেন্ডের জন্য আমার হার্ট থেমে যাবার মতো অবস্থা। আমি কোনো রকমে ছুটে ঘরে এসে দরজা বন্ধ করে বসে পড়ি। তারপর শুনতে পাচ্ছি আমার দরজার একটা কেমন একটা শব্দ হচ্ছে, কেউ জোরে হাঁটছে বা দৌড়চ্ছে। এরকম সারা রাত চলে। আমি ভয়ে দু চোখ এক করতে পারিনি। এরপর ভোর হতেই কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে সকাল 8টায় হাউসকিপিং আসতেই 8টার মধ্যেই রুম ছেড়ে চলে গেলাম। তারপর বুঝলাম যে ওই হোটেলটা কেন এত ফাঁকা ছিল। হয়তো লোকজন জানতো কত কিছু লুকিয়ে থাকে, কত হোটেলের গল্প থাকে। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু যার কাছ থেকে আমি এই ঘটনাটি কালেক্ট করেছি তিনি কিছু সিকিউরিটি পারপাসের জন্য হোটেলের নামটি বলতে পারছেন না। তো চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আমি কালেক্ট করেছি সোমা দাস সরকারের কাছ থেকে। তো চলে যাব দ্বিতীয় ঘটনায়। সত্য ঘটনা অবলম্বনে একদম সত্য ঘটে যাওয়া ঘটনা। মাসখানেক আগে সবেমাত্র বাবার বাড়ি থেকে বাড়ি ফিরেছি। কিছুক্ষণ বাদেই পাশের বাড়ি বলতে একদমই পাশের বাড়ি, হঠাৎ শুনি তার মা ছেলেকে ডাকছে। বেলা 12টা নাগাদ হবে, তো প্রায় এরকম ডাকে। তো সেদিন দেখছি খুব ডাকাডাকি করছে। মনে কীরকম একটা খটকা লাগলো। এরপর সাড়া না পেয়ে বাড়ির অন্যান্য সদস্যরা, ছেলেরা এসে যখন ডাকাডাকি করছে, সাড়া না পেয়ে ওরা জানলা দিয়ে দেখেই চিৎকার করে উঠল। তখন আর কিছু বুঝতে বাকি রইল না, আত্মহত্যা। গলায় দড়ি দিয়ে একদম বাচ্চা একটা ছেলে, বয়স ওই 18-20 হবে। তারপর যথারীতি তাদের সব কাজ কর্ম মিটে গেল। কিছুদিন বাদে ওদের বাড়িতে একটা পুজো হলো। যখন পুরোহিত খুব জোরে জোরে মন্ত্রোচ্চারণ করছেন, তখন দেখি একটা কাক আমাদের আম গাছের ডালটায় বসে ভীষণ ছটফট করছে আর জোরে জোরে চিৎকার করছে। আমি অবাক হয়ে কাকটার দিকে তাকিয়ে দেখছিলাম। আম গাছটা হলো একদম ওদের ওই ঘর লাগোয়া। তো আমার মনে কীরকম একটা খটকা লাগছিল। কাকটা আগে দেখিনি। ওই ঘটনাটা ঘটে যাওয়ার পরপরই দেখি কাকটা আম গাছের ডালে রোজ ওই একই জায়গায় বসে থাকে, কিন্তু ওরকম করতে কোনো দিন দেখিনি। তারপর শুনলাম ওই পুজোর মধ্যেই ওদের বাড়ির এক সদস্য ছাদ থেকে পড়ে গেছে। এরপর ওদের ওই ঘরে সারা রাত দেখি লাইট
ক্রমাগত জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। ছাদ থেকে কখনো ঝরঝর করে কী সব ঝরে পড়ছে, অথচ কিছুই নেই। আবার খুব জোরে ভারী কিছু পড়ার আওয়াজ পাই, ঘরের দরজা দুমদাম করে ধাক্কা দেওয়ার শব্দ। আমি কৌতূহলবশত ওদের পরিচিত একজনের থেকে জানতে পারি যে ওদের বাড়ির সদস্যরা ভীষণ ভয় আছে। ছেলেটি ওর ঘর দখল করে রেখেছে, ওর ঘরে যেমন ছিল তেমনই আছে। ওরা ঘরে কাশির আওয়াজ, কথাবার্তার আওয়াজ শুনতে পায়। নানান ধরনের উৎপাত করছে বেঁচে থাকাকালীন যেসব কার্যকলাপ করত সেরকম আর কি। আরও কারা সব ভয় পেয়েছে, ঘরে ধূমপান করার গন্ধ পায়। ওর মা বোনকে ডেকে খুঁজে বেড়ায়। আবার বাড়ির এক সদস্য খাবার দিলে নাকি সেটাও খেয়ে নিচ্ছে। শুনলাম ওর ঠাকুমা মারা যাবার সময় দোষ পেয়েছিলেন, সেই দোষ কাটায়নি। তার ফলস্বরূপ এই ঘটনা বলেছিলেন নাকি কাউকে একটা নিয়ে যাবেন। তবে এ ছেলে এখনও 12 বছর এ বাড়িতে থাকবে। 12 বছর পর গয়াতে পিণ্ডদান করলে তবেই মুক্তি মিলবে। তো এই ছিল আজকের ঘটনা। দ্বিতীয় ঘটনাটি শেষ হওয়ার পরেই আমি চলে যাব এবার আজকের শেষ এবং তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনাটি আমি কালেক্ট করেছি অন্তরা ঘোষালের কাছ থেকে। সালটা ছিল 2015, 30শে জানুয়ারি, সোদপুরে। সময় রাত 2:45। আমি এবং আমাদের পুরো পরিবার গিয়েছিলাম আমার মাস্তুতো দাদার বিয়েতে। বিয়ের কাজ শেষ হওয়ার পর আমি এবং আমার আরও 3 ভাই আর এক দিদি একসাথে সিঁড়ি দিয়ে নেমে রাস্তার দিকে বেরোতেই বিয়ে বাড়ির গেটের ঠিক উল্টো দিকে একটা অন্ধকার রাস্তায় দেখি আমাদের মা এবং মাসিরা চলে যাচ্ছে আর আমাদের ডাকছে, এই দিকে আয়, এই দিকে আয়। আমরা উত্তর দিলাম, আমরা তো আসার সময় এই রাস্তায় আসিনি, যেই দিক থেকে এসেছি সেটা তো বাঁ দিকের রাস্তায়, আলো দেওয়া বড় রাস্তা, এই দিকে কেন যাচ্ছ? উত্তরে এক মাসি বলল, না এটা দিয়ে যেতে বলল মামা, এটা শর্টকাট, বাস সামনে দাঁড়িয়ে আছে, চলে আয় তোরা। আমরা ভাবলাম তাহলে তাই হবে। এই বলে আমরা ওই দিকে এগোতে থাকলাম। এগোনোর সময় আবার মা মাসিদের ডেকে বললাম, আরে দাঁড়াও আমরা আসছি। কিন্তু ওরা দাঁড়াচ্ছিল না আমাদের জন্য। এর মধ্যে এক ভাইয়ের টয়লেট পাওয়াতেও আবার বিয়েবাড়ির ভেতরে চলে যায়, আমাদের বলে দাঁড়াতে। আমরা দাঁড়িয়ে গেলাম মাঝপথেই ওর জন্য, কিন্তু মা মাসিদের গ্রুপটা সোজা গিয়ে ডান দিকে অন্ধকারে চলে গেল। আমরা বলা বলি করছি যে মারা বকবে এইবার আমাদেরকে। ওরা চলে গেল দেখে আমাদের ছেড়ে। আর এই ছেলেটা কত দেরি করছে। কয়েক মিনিটের মধ্যে ভাই বেরিয়ে এসে বলছে, এইদিকে আয়, এইদিকে আয়। আমরা বললাম, তোর জন্য বকা খেতে হবে, তাড়াতাড়ি আয়, মারা চলে গেছে। উত্তরে বলছে, শিগগিরই এইদিকে আয়, মা মাসিরা এখনো নামেনি ওপর থেকে, ওরা এইখানে। আমরা ভাবলাম ও মজা করছে আমাদের সাথে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পিছন ফিরে তাকাতেই দেখি মাদের গ্রুপটা গেটের থেকে বেরোচ্ছে। ঠিক যে কজন ওই অন্ধকারে আমাদের ডাকছিল সেই কজনই। আমরা কিছুক্ষণের জন্য ভিমড়ি খেলাম। কি দেখছি, একসাথে 4 জনেই ভুল দেখলাম। গলিটার ঠিক মাঝপথে আমরা ছিলাম। ভাই চিৎকার করে আমাদের ফেরত আসতে বলে আমরা দৌড়ে পিছনে ফিরে আসি আলোর দিকে। এসে সবাইকে বললাম যে তোমরা তো এক্ষুনি এই দিকে ছিলে। ওরা বলল, আমরা এইমাত্র নামলাম। তারপর সবাইকে ঘটনাটা বললাম। সবাই আমাদের খুব বকাবকি করেছিল যে অন্ধকার দেখেও কীভাবে আমরা চলে গেলাম ওই দিকে। একবারও ভাবলাম না যে আমরা এইদিকে আসিনি, কেন ফেরত যাব। জানি না আমাদের সাথে কি হয়েছিল, কেউ সঠিক উত্তর দিতে পারেনি। যতবার বলতে গেছি আমাদের কথায় হেসে উড়িয়ে দিয়েছে, না হলে বকেছে যে মাঝরাতে ঘুমের ঘোরে ভুলভাল বকছি আমরা। কিন্তু একসাথেই সবাই ভুল দেখলাম। আমাদের কোনো ভুল হয়নি সেদিন। ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। এই ঘটনার প্রায় দিন 15 পর আমার নতুন বৌদির বোনের সাথে দেখা হওয়ায় ওকে সবটা বলেছিলাম। বিয়ের অনুষ্ঠানটি যেইখানে হয়েছিল তার আশেপাশেই ওদের নিজেদের বাড়ি ছিল। একই পাড়াতে ম্যারেজ হল বুক করেছিল।
ও তখন বলেছিল যে ওই রাস্তার দিকে আমরা গেছিলাম, ওই রাস্তায় একটা বাড়িতে বিয়ের ঠিক 3 দিন আগে একটা ছেলে আত্মহত্যা করেছিল। জানি না এটার সাথে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, জানি না সেদিন কারা আমাদেরকে হুবহু মাসির আওয়াজে ডেকেছিল, এইদিকে আয়। আমরা প্রশ্ন করে উত্তরও দিয়েছিল, কিন্তু এগিয়ে চলে যাচ্ছিল। সেদিনের ঘটনা আজও মনে পড়লে আমাদের খুব ভয় লাগে। আর সবাই একই কথা বলি যে একসাথে 4 জনেরই ভুল কীভাবে হলো। তো এই ছিল আজকের 3টি ঘটনা। আশা করি আপনাদের ভয় লেগেছে। যদি এরকমই আপনাদের আমার ঘটনা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন কোথা থেকে শুনছেন আমার এই ঘটনা। এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যখনই আমি এরকম নতুন ঘটনা দেব সবার আগে যাতে আপনার কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে আবারও কোনো ভৌতিক ঘটনার সাথে।